তৃণমূলের 440 কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলা। অন্তর্বর্তী নির্দেশের আগে ব্যাংকের হলফনামা তলব হাইকোর্টের। শরৎ বোস রোডের বেসরকারি ব্যাংকের হলফনামা তলব। এ বিষয়ে আরো ডিটেল জানবো, তবে তার আগে আরো একবার জানাবো আপনাদের, তৃণমূলের 440 কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলা। অন্তর্বর্তী নির্দেশের আগে ব্যাংকের হলফনামা তলব হাইকোর্টের। শরৎ বোস রোডের বেসরকারি ব্যাংকের হলফনামা তলব। তদন্তের অগ্রগতি সংক্রান্ত যাবতীয় তথ্য নথি পেশেরও নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের যে 440 কোটি অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী নির্দেশের আগেই ব্যাংকের হলফনামা তলব হাইকোর্টের। শরৎ বোস রোডের বেসরকারি ব্যাংকের হলফনামা তলব করা হলো। কি নির্দেশ আদালতের তরফ থেকে, বিচারপতি কি নির্দেশ দিলেন জানার চেষ্টা করব, আরো আপনাদের জানাবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, তৃণমূলের 440 কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কি নির্দেশ আদালতের? দেখো, 440 কোটির অ্যাকাউন্ট যা ছিল, 3টি অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসের, কালীঘাট তৃণমূল কংগ্রেসের, সেই অ্যাকাউন্টের সংখ্যা এই মুহূর্তে বেড়েছে এবং পুলিশের নেওয়া পদক্ষেপ অনুযায়ী এই মুহূর্তে 8টা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। এই তথ্য তৃণমূল কংগ্রেসের তরফে আদালতে দাবি করা হয় এবং এই 440 কোটি টাকা যেটা নিয়ে প্রথম মামলা হয়, সেই 440 কোটি টাকার অ্যাকাউন্টের তালা আজও খুলল না এবং 8 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে তৃণমূল কংগ্রেসকে পরবর্তী অন্তর্বর্তী নির্দেশ পাওয়ার জন্য। এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে হলফনামা দিয়ে বিষয়গুলি স্পষ্ট করার জন্য, এবং এক্ষেত্রে আদালতের কিছু প্রস্তাব রয়েছে, আদালতের সাবমিশনে বেশ কিছু নতুন পয়েন্ট এসছে এবং এই যে লেনদেন সংক্রান্ত বা যে 3টে অ্যাকাউন্ট নিয়ে ডিসপিউট রয়েছে, ফ্রিজ কিভাবে হলো, এই পুরো বিষয়টা নিয়েই ব্যাংক কর্তৃপক্ষ তারা হলফনামা দিয়ে আদালতকে অবগত করবে 8-এর আগে, অর্থাৎ 7 জুলাইয়ের মধ্যে। এবং পুলিশও তারা নিজেরাই বলেছে যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত নথি কিভাবে মানি সাইফন হয়েছে, এই পুরো বিষয়টাই পরবর্তী তাদের 2 দিন সময় দেওয়া হোক। সলিসিটর জেনারেল তুষার মেহতা এই সওয়াল করেছিলেন, তারা 2 দিন সময় চাইছে কিভাবে মানি সাইফন হয়েছে তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে, সেটা তারা তাদের তদন্তের অগ্রগতি এই সমস্ত নথি থেকে আদালতকে অবগত করবে। সব মিলে 7 তারিখ পুলিশও তদন্তে কী পেয়েছে সেটাও আদালতে প্লেস করবে এবং 8 তারিখ এই মামলা শুনানির জন্য উঠে আসবে। কিন্তু আদালতে আজকে যেটা হলো, তাতে এই বেসুরো তৃণমূল কংগ্রেস এবং আদি তৃণমূল কংগ্রেস দুজনের মধ্যে কিন্তু একটা মারাত্মক দ্বৈরথ দেখা গেল। এক্ষেত্রে অভিষেক মনু সিংভি সিনিয়র অ্যাডভোকেট, একই সঙ্গে কিশোর দত্ত সিনিয়র অ্যাডভোকেট, তারা আদি তৃণমূল কংগ্রেস বা কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে তারা এই অ্যাকাউন্টে তালা খোলার চেষ্টা করছে, ফ্রিজ তোলার চেষ্টা করছে, তাদের তরফে যুক্তি। সেক্ষেত্রে অভিষেক মনু সিংভি একটা কথা বারবার বললেন যে গণতান্ত্রিক পরিসরে, সুষ্ঠু একটা পরিসরে, পরিবেশে সমস্ত রাজনৈতিক দলকেই সমান অধিকার দেওয়া উচিত এবং এই একটা রাজনৈতিক দলের মধ্যে কিছু ফ্র্যাকশন তৈরি হয়েছে, এটা তারা অ্যাডমিট করছে, কিন্তু সেই ফ্র্যাকশনটা ডিসাইড করার অধিকারী, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত অধিকারী নির্বাচন কমিশন বা আদালত হতে পারে। কিন্তু সেই জায়গায় একটা রাজনৈতিক দলের অ্যাকাউন্ট যেদিন অভিযোগ পেল ঠিক তার পরের দিনই এবং কোনো ক্রেডিবল ইনফরমেশন ছাড়াই, অর্থাৎ কোনো নির্দিষ্ট তথ্য ছাড়াই অনুমানের ভিত্তিতে একটা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিভাবে একেবারে তাড়াতাড়ি 18 জুন কমপ্লেন আর তার পরের দিনই সেটাকে ফ্রিজ করে দিল, এই বিষয়টা নিয়ে তারা আদালতের হস্তক্ষেপ চাইছে এবং চাইছে তারা অন্তর্বর্তী নির্দেশ। এবং এক্ষেত্রে সাম্প্রতিক সময় কর্ণাটক হাইকোর্টের একটি জাজমেন্টকে তারা প্লেস করে এবং জরুরি যে পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত লেনদেন বা ট্রানজ্যাকশন, সেটা এই তৃণমূল কংগ্রেসের জন্য তাদের পার্টি অফিস চালানোর জন্য নজর থাকবে 8 জুলাই মামলার পরবর্তী শুনানি হাইকোর্টে। এদিকে আজ ইউসিসি নিয়ে মন্ত্রিসভার বৈঠক। অভিন্ন দেওয়ানি বিধির খসড়া নিয়ে আলোচনা। কখন শুরু হবে সেই বৈঠক, বৈঠকে মূলত কোন বিষয়ে আলোচনা হবে জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, তবে তার আগে আরো একবার জানাই, আজ ইউসিসি নিয়ে মন্ত্রিসভার বৈঠক। অভিন্ন দেওয়ানি বিধির খসড়া নিয়ে আলোচনা হবে মূলত এই বৈঠকে, কিন্তু কখন শুরু হচ্ছে সেই বৈঠক, এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ,
দেখো আজ দুপুর 3টা থেকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেই বৈঠকে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আলোচনা হতে পারে, তেমনটাই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই তুমি দেখেছিলে যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় জানিয়েছিলেন যে 4 জুলাইয়ের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ইউসিসির খসড়া নিয়ে আলোচনা করা হবে এবং সেই মোতাবেক নবান্নের রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের তরফে ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আজকে যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কমিটি গঠনের কথা বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে, সেই কমিটি গঠনের সিদ্ধান্ত আজকে নেওয়া হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত ইউনিফর্ম সিভিল কোডের নিরিখে আজকের এই রাজ্য মন্ত্রিসভার বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুপুর 3টে থেকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। বেশ, সঙ্গে থাকো। আজ রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও সচিবদের সঙ্গে রিভিউ বৈঠক। দফতর বন্টনের পর মন্ত্রীদের সঙ্গে প্রথম বৈঠক। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, রাজ্য বাজেটের পর এবার কি তাহলে উন্নয়নে গতি আনার লক্ষ্যেই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক? একদমই, দেখো ইতিমধ্যে প্রায় 1 ঘন্টা হতে চলল এই বৈঠক শুরু হয়েছে নবান্ন সভাঘরে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই এই বৈঠক থেকে মন্ত্রীদের বেশ কিছু টাস্ক ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার মধ্যে মনসুন সেশন পার্লামেন্টে যখন শুরু হবে সেই সময় প্রত্যেকটি মন্ত্রীকেই যেতে হবে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে, অর্থাৎ তারা যে যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তরের মন্ত্রীরা তাদের কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। কেন বৈঠক করবেন? তার কারণ ফান্ড আনার বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা যেতে হবে। এই টাস্ক ইতিমধ্যেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের। বিশেষ করে গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে যাওয়ার জন্য। তার কারণ রাজ্যের বর্তমান যে আর্থিক অবস্থা রয়েছে সেই আর্থিক অবস্থার নিরিখে কেন্দ্রীয় বরাদ্দ প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই তুমি দেখেছো যে কেন্দ্রের একাধিক প্রকল্প রাজ্যে কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই প্রকল্পগুলি কার্যকর করতে গেলে পুরোদমে কেন্দ্রীয় বরাদ্দ প্রয়োজন। আর সেই বরাদ্দের জন্যই বিভিন্ন মন্ত্রীদের এবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দিল্লিতে গিয়ে বৈঠক করার টাস্ক আজ দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে আগামী 3 মাসের রোডম্যাপ ঠিক করতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বিভিন্ন দপ্তর ভিত্তিক যে পরিকল্পনা সেই পরিকল্পনা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে রিপোর্ট আকারে জমা পড়েছে, কিন্তু সেই পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। নজর রয়েছে আজকে সেই গুরুত্বপূর্ণ বৈঠকের সঙ্গে থাকো সোমরাজ। আগামীকাল ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর বৈঠক। আগামীকাল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে আগামীকাল উত্তরকন্যায় একটি বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করতে চলেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি, কয়েকটি জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া এবং উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলা নিয়েই মূলত এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে উত্তরকন্যায় তার প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার নির্দেশও নবান্নের শীর্ষ তরফে দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এই বৈঠক করার পাশাপাশি ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারকেও আর্থিক সাহায্য আগামীকালকে উত্তরকন্যার বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলে দেবেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। আগামীকাল ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল দুপুরে গিয়ে তারপর বিকেল সন্ধ্যা নাগাদই তার কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। বেশ, বীরভূম লাভপুরের ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে। দেখুন সেখানে ঠেলায় পড়ে কিভাবে কাটমানি ফেরত দেওয়া হচ্ছে। কাটমানি ফেরালেন তৃণমূলের নেতারা। এতদিন কাটমানি নিয়েছেন আর আজ পালা বদলের বাংলায় সেখানে এই কাটমানির টাকা ফেরত দিতে হচ্ছে তাদেরকে। ছবি দেখাচ্ছি বীরভূম লাভপুরে। কতজন প্রাপককে টাকা ফিরিয়ে দেওয়া হলো, তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ তাদের জানার চেষ্টা করব। সরাসরি ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ,
দেখো, একদমই যেটা বলে রাখবো, লাভপুর ব্লকের যে কামারপাড়া গ্রাম রয়েছে, সেই কামারপাড়া গ্রামের কিন্তু বেশ কিছু তৃণমূল নেতা, একাধিক তৃণমূল নেতা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা যে বাড়ি, সেই বাড়ি করে দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছে, কারো কাছে 5,000, কারো কাছে 10,000, কারো কাছে 10,000, 15-20,000 টাকা পর্যন্ত নিয়েছিল। আর সরকার পরিবর্তনের পরে যে সমস্ত মানুষদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছিল, তারা কিন্তু ক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখায়। তারা পরবর্তী সময় তারা বিজেপির যে সমস্ত নেতারা রয়েছে তাদের দ্বারস্থ হয় এবং তারা একত্রিত হয়ে যে সমস্ত তৃণমূল নেতারা এই ধরনের কাটমানি নিয়েছিল তাদেরকে একত্রিত করে তাদের কাছ থেকে আজকে 1.5 লক্ষ টাকার মতো তুলে যে সমস্ত মানুষদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের হাতে ফেরত দেওয়া হয়েছে। যদিও যে সমস্ত বাসিন্দারা বা মানুষজন টাকা ফেরত পেয়েছে তারা জানাচ্ছে আরো বেশ কিছু মানুষ কিন্তু এখনো পর্যন্ত টাকা পাবে। প্রায় এখনো পর্যন্ত 50 থেকে 60,000 টাকার মতো কিন্তু ওই সমস্ত তৃণমূল নেতারা কাটমানি হিসেবে সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া হবে, সরকারি প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়া হবে, সেই সমস্ত বলে তাদের কাছ থেকে কিন্তু কাটমানি নিয়েছিল এবং সেই সমস্ত টাকা কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে রয়েছে। সেই টাকাও কিন্তু তারা ফেরত চাইছে। প্রিয়াঙ্কা, বেশ। আমাদের ঘর করার জন্য যে টাকা দিয়েছিল সেখান থেকে 2,000 টাকা নিয়েছিল তৃণমূল পার্টির নেতা সুশান্ত পাল। তো সেই টাকায় আজকে এই বিজেপি পার্টির দরুন ফেরত দিল 2,000 টাকা। একদিকে বীরভূমের ছবি দেখালাম, সেখানে ঠেলায় পড়ে কাটমানি ফেরত। এবার বারাসাতের ছবি দেখাবো, সেখানে আবার তৃণমূল নেতার কান ধরে উঠবো। কেন জানেন? বিগত 5 বছর ধরে মহিলাদের কটূক্তি করার অভিযোগ, আর সেই কারণে মহিলাদের পা ধরে ক্ষমা চাইলেন ওই নেতা। পালা বদলের বাংলায় ভয় আউট, ভরসা ইন। তখন মনে থাকে না, তখন ক্ষমতা না না ভুল তো হয়েছে, সেটা তো ভুল সম্মুখে সবাই দেখুন। এইটা লাঠিটা নিয়ে আসছি কিন্তু পাট পাট করে মেরে দেওয়ার জন্য কান ধরে উঠবাস করবে, তারপরে এখান থেকে যাবে, একদম কোনো ছাড় নেই। বাপরে বাপ, সেই সময় এখানে দাঁড় করিয়ে আমাকে মানে এখান থেকে দাঁড় করিয়ে 10 বার 3 বার না তো থাক না, প্রবলেম সবারই প্রবলেম। আমাদের অনেক আবার 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 আরো 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 মহিলাদের পা ধরে ক্ষমা চাইলেন ওই তৃণমূল নেতা। 5 বছর আগে কটূক্তি করার অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। না ভুল তো হয়েছে, সেটা তো ভুল সম্মুখে সবাই দেখুন। এইটা লাঠিটা নিয়ে আসছি কিন্তু পাট পাট করে মেরে দেওয়ার জন্য কান ধরে উঠবাস করবে, তারপরে এখান থেকে যাবে, একদম কোনো ছাড় নেই। বাপরে বাপ, সেই সময় এখানে দাঁড় করিয়ে আমাকে মানে এখান থেকে দাঁড় করিয়ে 10 বার 3 বার না তো থাক না, প্রবলেম সবারই প্রবলেম। আমাদের অনেক আবার 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 আরো 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 এদিকে ধনেখালিতে গ্রেফতার 6 তৃণমূল নেতা কর্মী। বিজেপি নেতার বাড়িতে তাণ্ডব, আগুন লাগানোর অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, লুটপাটের অভিযোগেই গ্রেফতার বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। ধনেখালিতে গ্রেফতার 6 তৃণমূল নেতা কর্মী। কারা তারা, ঠিক কি অভিযোগই তাদেরকে গ্রেফতার করা হয়েছে জানার চেষ্টা করব। রানা রয়েছে আমার সঙ্গে সরাসরি। রানা, এই 6 তৃণমূল নেতা কর্মী তারা কারা, কোথা থেকে কখন গ্রেফতার করা হয়, ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো 2018 সালের 14ই অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পঞ্চমীর দিন রাতে এই মানে বিজেপির যে নেতা হচ্ছে মণ্ডলের প্রাক্তন সভাপতি ছিল মনোজিৎ গুইন, তার বাড়িতে ঢুকে এই তৃণমূলের যে 6 জন যাদের দুষ্কৃতী, যাদেরকে আজ হচ্ছে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে মারাত্মক মানে অভিযোগ। সেই সময় তারা বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে ভাঙচুর, মারধর, টাকা পয়সা লুটপাট করার একটা বড় অভিযোগ ছিল। তখন কিন্তু থানাতে সেই অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কিন্তু, যেহেতু শাসক দল ক্ষমতায় ছিল, তখন পুলিশ কিন্তু সেভাবে কোনো কাজ করেনি। আজকে কিন্তু সরকার যেমন বদলেছে, ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে, সেইটাই পাতায়া করে কিন্তু 1 জুলাই এই মনোজিৎ গুইন আবার গুরাব থানাতে একটি অভিযোগ দায়ের করে। এই যে 6 তৃণমূল নেতা, সবচেয়ে বড় হচ্ছে মোহাম্মদ হানিফ, যে হচ্ছে ধনেখালির পূর্ত কর্মাধ্যক্ষ, সে হচ্ছে বিধায়ক অসীমা পাত্রর একদম রাইট হ্যান্ড। মানে বলাই যেতে পারে যে সেই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূল যে এই গত 15 বছর যে ক্ষমতায় ছিল, এই এলাকায় এই যে মোহাম্মদ হানিফ সহ যে বাকি যে 6 জন
মানে যারা তৃণমূলের দুষ্কৃতী তাদেরকে যে গ্রেপ্তার করেছে, তারা ওই এলাকায় তোলাবাজি, ভয় দেখানো, মারধর, এই সমস্ত বিভিন্ন অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে ধৃতদের হচ্ছে চুচুড়া আদালতে পাঠানো হচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারেই রানা, বেশ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়ের একটা জনসভা করতে চেয়েছিলাম এখানে শহীদ কঙ্কাটুডুর শহীদ সমাবেশ হিসেবে। সেইটা মেন আক্রোশ ছিল তৃণমূলের। তারা মিজান, হানিফ সহ এখানকার আরও তৃণমূলের যারা গুন্ডা বাহিনী ছিল, রাত্রের বেলা আমার বাড়িতে চড়াও হয়, আলমারি ভাঙে, বাড়ির যা ছিল সব লুটপাট করে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে, বাড়ির জিনিসপত্র পুড়িয়ে দেয়। এই অভিযোগের ভিত্তিতেই আজকে এদের গ্রেফতার করেছে। কোথাও তৃণমূল নেতা ঠেলায় পড়ে কাটমানি ফেরত দিচ্ছে, বীরভূমের ছবি দেখালাম। আবার বারাসাতে দেখালাম তৃণমূল নেতা 5 বছর আগে মহিলাদের কটূক্তি করার অভিযোগে তাকে পা ধরে ক্ষমা চাইতে হচ্ছে। আবার কোথাও আমরা দেখলাম তৃণমূল নেতারা গ্রেফতার হয়েছে। আর এবার দেখাবো তৃণমূল নেতাকে জুতো পেটা, তৃণমূল অঞ্চল সভাপতি উপপ্রধানকে গণধোলাই। কোথাকার খবর? দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঘটনা। ঠিক কি অভিযোগ? আবাস সহ সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ। টাকা ফেরত চেয়ে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তৃণমূল নেতাকে দোকান থেকে ধরে এনে জুতো পেটা। তৃণমূল নেতাকে জুতো পেটা, তৃণমূল অঞ্চল সভাপতি উপপ্রধানকে গণধোলাই দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায়। আমার বাড়ি খবর দিয়েছে, বলে এক্ষুনি আনন্দদা বলেছে 20,000 টাকা এক্ষুনি পাঠালে তুলে দিলে তবে তোমার সম্পূর্ণ ঘরটা দিয়ে দেবে। 20,000 টাকা নিয়েছে, আমার মধ্যে আমি নিজে গুনে দিয়েছি। কি জন্য? বলে সম্পূর্ণ ঘর দিয়ে দেবো। তাও ঘর পেয়েছেন? না, যাতে আমার ঘরটা হয়ে যায়। আমি দোকানে গিয়েছিলাম না, আমি পঞ্চায়েতে 1 মাস ভোর আমি হেঁটেছি, যেই থেকে আমার টাকা দিয়েছে। আমি মাসে মাস 2 আমি 3 আমি 70 টাকা মেরেছি, জুতোর বেলা আমি মেরেছি। ওখানে কন্টেনার নাম ভাড়া নিয়ে এসেছে। ফের আবাসে দুর্নীতির অভিযোগ, ফের বিক্ষোভ, প্রতিবাদ। দক্ষিণ 24 পরগনার ফলতা থেকে কোচবিহারের শীতলকুচি, সর্বত্রই এক ছবি। আবাস, গরিবের আশ্রয়। তৃণমূল জমানায় এই আবাস প্রকল্প নিয়েই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। পালা বদলের বাংলায় একে একে মুখ খুলছেন অনেকেই। ভয় আউট, ভরসা ইন। আমি খুব অসুবিধার মধ্যে আছি, মানে খোলার ঘর, জল পড়ে, মানে ঝড় হলে লোকের বাড়ি গিয়ে রাত কাটাই, এইরকম পজিশনে, একটা কারেন্ট নেই, কিচ্ছু নেই, খুব কষ্টের মধ্যে আমি আছি। আমি অনেকবার বলেছি, আমাকে দেয়নি তো। তোরা এখনো পর্যন্ত বাড়ি পাই? না স্যার, আমি পাইনি, নিজের ক্ষমতা করতেও পারিনি, আর আমি পাইনি। ওই পার্টির লোকরাই এসছিল। কোন পার্টি? ওই তৃণমূল পার্টি আমার লিখে নিয়ে গেলে করলে, কিন্তু স্যার আমাকে তবু আমাকে দেয়নি। আমি অনেকবার বলেছি যে আমাকে একটা ঘর দাও, আমাকে একটা ঘর দাও। ফলতার দেবীপুর গ্রাম, এখানে আবাস তালিকায় একাধিক অসঙ্গতি। এই দেখুন সেই তালিকা, কোথাও উপভোক্তার নাম নেই, কোথাও আবার উপভোক্তার জায়গায় শুধুই জেড। বিভিন্ন রকম আমরা পেপার পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে নামের জায়গা পুরো ফাঁকা, বা ZZZ@something এরকম ভাবে নাম দিয়ে 1,20,000 কমপ্লিটেড করে পেমেন্ট দেখাচ্ছে। এক একটা বুথে প্রায় 25 জন, 27 জন, 29 জন এরকম ভাবে এক একটা বুথে দেখতে পাওয়া যাচ্ছে। শুভেন্দুবাবু যেরকম ভাবে বলছেন, আমাদের আশা করা যায় যে এগুলো ফেরত পাওয়া যাবে। প্রত্যেকটা অঞ্চলে প্রায় 50-60টা করে বাড়ি এমন যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় ZZPP, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা। তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে। সেখান থেকে তো কাটমানি খেয়েছে, যাদের নামে হয়েছে তাদের কাছ থেকে নিয়েছে, এবং আমরা RTI করেছি, আরো কাগজ এলে আরো দেবো আমরা। এই তৃণমূলের লোকরাই এরা দিয়েছে, এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। সব কটাকে জেলে ঢোকানো উচিত। কোচবিহারের শীতলকুচি, এখানেও আবাসে দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ। তৃণমূল নেতার বাড়িতে হাজির উপভোক্তারা।
দাবি টাকা ফেরত দিতে হবে। এরপরই ঠেলায় পড়ে টাকা ফেরত তৃণমূল নেতা সুশান্ত পালের পরিবারের। টাকা পাইছি। কেন দিয়েছিলেন এই টাকাটা? ওই যে না দিলে আরো ভয় দেখাতো। কত টাকা দিয়েছিলেন? 10,000। কত টাকা ফেরত পেলেন? 7,000। আজকে টাকা ফেরত দিচ্ছেন? 10,000 টাকা 5,000 টাকা 3। আপনার ছেলে কি টাকাগুলো নিয়েছে? এখন আমি জানি না, আমি পার্টি করি না, সারাদিন মাঠে কাজ করি। কোথাও বিক্ষোভ, কোথাও ঠেলায় পড়ে টাকা ফেরত। পালা বদলের বাংলায় আবাস নিয়ে এমনই ছবি। নিউজ 18 বাংলা।